গুড ইভিনিং। প্রাইম টাইম এট 18 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রাইম টাইম এট 18 এর শুরুতেই যদি আপনাদের একটা প্রশ্ন করি, দেশের সেরা জেলা হাসপাতাল কোনটি, কি উত্তর হবে? দেশের সেরা জেলা হাসপাতাল টালিগঞ্জের এমআর বাঙ্গুর। এই স্বীকৃতি কারা দিয়েছে? দিয়েছে খোদ মোদী সরকারের নীতি আয়োগ। আম জনতার জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, ওষুধ, পরীক্ষার সুযোগ এসবেরই স্বীকৃতি। দেশের সেরা জেলা হাসপাতাল এমআর বাঙ্গুর। ৩০০-র বেশি বেডের হাসপাতালগুলির মধ্যে সেরা। নীতি আয়োগের মূল্যায়নে সেরার শিরোপা। 2018-19 সালে নন কোভিড পর্বে ভালো কাজের প্রশংসা। নন কোভিড পর্বে হাসপাতালে 1105টি শয্যা ছিল। এই পর্বে হাসপাতালে 99.19% বেডই ভর্তি থাকত। মেডিকেল কলেজ না হয়েও এত বড় হাসপাতাল চালানোর স্বীকৃতি দিল নীতি আয়োগ। 99%-এর ওপরে সব সময়ে বেড অকুপেন্সি, রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়ন এবং রোগী কল্যাণ সমিতির পজিটিভ মনোভাব, তাতেই ভারত সেরা বাঙ্গুর হাসপাতাল। এটা অবশ্যই ভীষণ আনন্দের যে এরকম একটা স্বীকৃতি পাওয়া যে কোনো হাসপাতালের সর্বস্তরের কর্মীর কাছে ভীষণ আনন্দের এবং ভীষণ গর্বেরও। টিমের প্রত্যেকটা সদস্য যদি জানেন তাদের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্ব পালন করার জন্য তারা দায়বদ্ধ হন, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রই কিন্তু এই মানে পৌঁছতে পারে। করোনাকালে এমআর বাঙ্গুর কোভিড হাসপাতাল হিসেবে কাজ করছে। হাসপাতালের 2 ক্যাম্পাসে চলছে কোভিড চিকিৎসা, সেখানেও সাফল্য মিলছে বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। নিউজ 18 বাংলা। এমআর বাঙ্গুর হাসপাতালের সেরা স্বীকৃতি। মোদী সরকারের স্বীকৃতিকে অস্ত্র করেই বিজেপিকে জবাব তৃণমূলের। করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বারবার সুর চড়াচ্ছে বিজেপি। ভোটের মরশুমে রাজ্যে এসে তৃণমূল সরকারকে দুষেছেন মোদী সারা। এবার সেই নরেন্দ্র মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক থেকে রাজ্যের সরকারি হাসপাতালকে সেরার শিরোপা। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে সমস্ত কিছু সরকারি চিকিৎসা যত ব্যয়বহুল হোক না কেন সেটা বিনামূল্যে হয়। সুতরাং এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। নীতি আয়োগ হল কেন্দ্রের পরিকল্পনা তৈরির মাথা। মোদী সরকারের আমলেই এই প্রতিষ্ঠানের জন্ম হয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগ। 2015 সালে যোজনা কমিশন তুলে এই প্রতিষ্ঠান তৈরি হয়। চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের আর্থিক নীতি প্রকল্প রূপায়ণে থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। সেই নীতি আয়োগই জানিয়ে দিল দেশের মধ্যে সেরা জেলা হাসপাতাল এমআর বাঙ্গুর। এটাই বুঝিয়ে দেয় যে যারা কেন্দ্রের সরকারের থেকে নিত্য রাজনৈতিকভাবে প্রশাসনকে ব্যবহার করছে, তারা নিত্য এই ধরনের আজে বাজে কথা বলে। একটা হসপিটালের মান দিয়ে সামগ্রিক পশ্চিমবঙ্গের হিসাব করা যায় না। পশ্চিমবঙ্গে যে মানুষগুলো কোভিডে তাদের জীবন হারিয়েছেন, যে মানুষগুলো গত 1.5 বছরের মধ্যে বিভিন্ন চিকিৎসার জন্য হসপিটালের দরজায় পৌঁছেছেন জেলা সদর হসপিটালগুলোতে, তাদের অভিজ্ঞতাই বলে দেবে এ রাজ্যের স্বাস্থ্যের মান কোথায় এসে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের দাবি বিনামূল্যে আমজনতাকে সুষ্ঠু পরিষেবা পৌঁছে দেওয়ায় রাজ্যের সাফল্যের চাবিকাঠি। এমআর বাঙ্গুরের মতোই পরিষেবা দিতে চাইছে অন্য জেলা হাসপাতালগুলিও। নিউজ 18 বাংলা। রাজ্যবাসীর জন্য আরো একটি সুখবর, কোভিশিল্ডের আরো ডোজ রাজ্যে। পুনে থেকে কলকাতায় এলো কোভিশিল্ড। আরো জানবো এই বিষয়ে, কত ডোজ এলো জানবো। প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিতের থেকে একটু আপডেট নিতে চাইবো। বিশ্বজিৎ, দেখো, কলকাতা পুরসভার কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে আগামীকাল তাদের পর্যাপ্ত হাতে কোভিশিল্ড নেই, সেই জন্য আগামীকালের যে টিকাকরণ সেটা বন্ধ থাকবে, এরকমই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু একটু আগেই ফিরহাদ হাকিম তিনি জানালেন যে ইতিমধ্যেই কোভিশিল্ডের 13,000 মতো যে টিকা, সেই টিকা ভ্যাকসিন রয়েছে এবং আরো কিছু আজ রাতেই আসবে, কারণ বেশ কিছু টিকা পুনে থেকে আসছে এবং তার থেকে কলকাতা পুরসভাও কিছু টিকা পাবে। এর ফলে আগামীকাল কলকাতা পুরসভার যে মেগা সেন্টার, সেখান থেকে কোভিশিল্ডের টিকাকরণ হবে। অর্থাৎ যে টিকাকরণ বন্ধ থাকার কথা বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভাবে টিকা না দেওয়ায় যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা কিছুটা
লাঘব হলেও এখনো কার্যত ফিরহাদ হাকিম যেরকম বললেন যে এখনো হ্যান্ড টু মাউথ, অর্থাৎ রাতে আসছে সকালে টিকা দেওয়া হচ্ছে, এই পরিস্থিতি এখনো বজায় আছে। তাই কালকে যতটুকু আজ রাতের মধ্যে যে টিকা পাওয়া যাবে আগামী কাল সেটুকুই দেওয়া হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। শুনবো ফিরহাদ হাকিম কি বলেছেন। আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কালকেও ভ্যাকসিন দেওয়া হবে। যে পরিমাণ ভ্যাকসিন আমাদের পাওয়ার কথা সেই পরিমাণ ভ্যাকসিন পাইনি। আমাদের কাছে এখন 13,000 ভ্যাকসিন হাতে আছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন আছে 32,000। আশা করছি রাত্রিরে আরো কিছু 10-20,000 কোভিশিল্ড পাবো। পেলে কালকেও আমরা রেগুলারলি চালাতে পারবো। 1 লাখের বাফার স্টক যদি পাই তাহলে আমাদের পক্ষে প্রোগ্রামটা নিতে সুবিধা হবে। রাত্রিবেলা ভ্যাকসিন পেয়ে সকালবেলা ভ্যাকসিন দেওয়া, এটা একটা হ্যান্ড টু মাউথ হয়ে যাচ্ছে। কিন্তু এনিওয়ে আমরা কালকেও ভ্যাকসিনেশন যেরকম চলছে সেরকম চলবে। খড়দায় রবীন্দ্র মূর্তিতে মালা দিতে গিয়ে সায়ন্তন বসু তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শ্যামসুন্দর ফেরিঘাটে তাকে বাধা দেওয়া হয়। মাল্যদানের আগেই বিক্ষোভ দেখানো হয়, তৃণমূলের বিক্ষোভ। আপনার লজ্জা থাকা উচিত। লজ্জা করা Go back, 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 go back. সভ্যতার চূড়ান্ত রূপ। রবীন্দ্রনাথের আজকে কি আছে, কেন গলায় মালা দেবো? এর জন্যই পশ্চিমবঙ্গ বাঁচানোর আন্দোলনে আমরা নেমেছি। মালা দিতে পারলাম না, দেখেন মালা আমরা দিতে গেলাম, কেড়ে নিল, কিন্তু নমস্কার করেছি মহাপুরুষদের উদ্দেশ্যে। আজকে আমাদের এই কার্যক্রম বাংলা বাঁচাও আন্দোলন চলছে, তাকে সামনে সায়ন্তন বসুকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে নাটক না করে আগে উত্তরপ্রদেশের পাঠ্যসূচি থেকে যোগী আদিত্যনাথ রবীন্দ্রনাথকে বাদ দিয়েছেন। আগে সেখানে গিয়ে রবীন্দ্রনাথকে সম্মান দিন, এখানে লোক দেখানো মালা পরাবেন না। সায়ন্তন বসু চিঠি লিখুন আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। আপনার ডবল ডেকার সরকার, যোগী আদিত্যনাথের সরকার ছেলে মেয়েদের পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছে, আর আপনি এখানে রবীন্দ্রনাথকে মালা পরিয়ে নাটক করছেন। এইসব রাজনীতি অন্য জায়গায় করবেন। রান্না হচ্ছে জলে, রান্না করছেন মন্ত্রী। কেন? জ্বালানি আগুন, তাই অভিনব প্রতিবাদ তৃণমূলের। জলে রান্না করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাটে তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ। অঙ্গনবাড়িতে যে বাচ্চারা আসতো তাদের শুকনো রেশন পৌঁছে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে মারা তাদের পুষ্টির জন্য এই রান্না করা খাবারও তাদের মুখে তুলে দিতে পারছে না। কারণ এই সরকারটার নাম হচ্ছে কেন্দ্রের মোদী সরকার। শাহ মোদীর সরকার যেখানে আছে সেখানে যে দেশের এই হাল হবে আর আমাদের পরের প্রজন্মের এই হাল হবে এটা সবাই জানে, সেই কারণেই এটা হচ্ছে। তাই আমাদের এই প্রতিবাদ। চন্দ্রিমা ভট্টাচার্যের এই অভিনব প্রতিবাদ, কি বলছেন বিজেপি নেতা সায়ন্তন বসু? প্রতিবাদও করুক, একটু রেশনালি প্রতিবাদ করুক। জল দিয়ে রান্না হয় না, এই বাস্তব বুদ্ধিটাও এদের নেই। এই প্রতিবাদ মানুষ বিশ্বাস করবে না। আমাদের সরকার গরিব মানুষের জন্য জেলা গ্যাসের ব্যবস্থা করছে, তাতে এদের তো আপত্তি দিয়েছে। প্রতিবাদ করার তো অনেক ধরন আছে, বক্তব্য থাকতে পারে। এইসব নাটক তোমার বন্ধ করুন। অনেক নাটক হলে মন্ত্রিসভার চালান, সরকার চালান, পশ্চিমবঙ্গ কলকাতা শহর জলে ডুবে যাচ্ছে, আর এরা জল দিয়ে প্রতিবাদ করছে। সারা পশ্চিমবঙ্গে জলে ভাবছে, আর এরা জল দিয়ে প্রতিবাদ করছে। আগে পশ্চিমবঙ্গের জল সমস্যার এই বন্যায় ডুবে যাচ্ছে, কলকাতা ডুবে যাচ্ছে, তার সমাধান করুন, তারপরে জল নিয়ে প্রতিবাদের নাটক করবেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে মামলা, কিভাবে পিএসসি চেয়ারম্যান হলেন মুকুল রায়, এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে, এবং হাইকোর্ট কি বলল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো, মুকুল রায় কিভাবে পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান নিযুক্ত হলেন এই মর্মে রাজ্য সরকারের তরফেই হলফনামা দিতে চাওয়া হয়। আজকে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে রাজ্য যেহেতু হলফনামা দিতে চায় তাই সেটা আদালত মঞ্জুর করেছে। তবে দুদিনের মধ্যে এই হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।
এবং 12ই আগস্টের মধ্যে অন্য সংশ্লিষ্ট আরো যে সমস্ত মামলার পক্ষ রয়েছে, সেক্ষেত্রে স্পিকার বা অন্য যারা রেসপন্ডেন্ট রয়েছে এই মামলা, তারাও চাইলে হলফনামা দিতে পারে। 12ই আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায় জনস্বার্থ মামলা করেন এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিজেপি মনোনীত প্রার্থী না হওয়ার কারণে বিধানসভার প্রচলিত রেওয়াজ ভেঙে মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়েছে। বিজেপির এই বিধায়কের দাবি, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাই তার এই পিএসসি চেয়ারম্যান হওয়াটা পুরোপুরি বিধানসভার রেওয়াজের পরিপন্থী, তাই এটিকে বাতিল করা হোক। যদিও দুই পক্ষের এই সলজবল শেষে 12 তারিখ শুনানির জন্য নির্দিষ্ট হয়েছে। রাজ্য সরকার হলফনামা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকার জানাবে এই হলফনামায় কিভাবে পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মুকুল রায়, এবং এই অবস্থান যদি কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট হয় সেক্ষেত্রে এই মামলার ভবিষ্যৎটা নিয়েও কিন্তু একটা অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে। সব মিলিয়ে 12 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। মুকুল রায়ের পিএসসি চেয়ারম্যান হওয়া, সেই তার ভবিষ্যৎ কি সেই দিনই তা জানা যাবে। ধন্যবাদ। ফের দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় আজই দিল্লি যাচ্ছেন। দুদিনের এই দিল্লি সফর, প্রতিনিধি অরূপ রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, জানতে চাইবো রাজ্যপালের দিল্লি সফর, কি কর্মসূচি রয়েছে রাজ্যপালের দিল্লিতে? ইতিমধ্যে দুদিনের দিল্লি সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন রাজ্যপাল, এবং জানো যে আগামী দুদিন যে সমস্ত কর্মসূচি রাজভবন সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে মূলত আলোচনার মধ্যে কিন্তু গুরুত্ব পেতে চলেছে যে সামনে যে রাজ্যের বেশ কয়েকটি উপনির্বাচন হচ্ছে, 5টি উপনির্বাচন, সাধারণ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলোর ব্যাপারে কিন্তু সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার আলোচনা হতে পারে। ধন্যবাদ অরূপ। একবার জানতে চাইবো অরূপ যেমন আমাদের জানালেন, ঠিক সেভাবেই আমরা একবার শুনে নিতে চাইবো কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তিনি কি বলছেন রাজ্যপালের দুদিনের দিল্লি সফর নিয়ে, শুনুন। ওনার ইচ্ছে হয়েছে, উনি দিল্লি গিয়েছেন, জগদীপ ধনখড় দিল্লি গিয়েছেন। আমি এদিকে আগের দিন কারা রটিয়েছিল, দিলীপ ঘোষ তার সভাপতিত্ব চলে যাচ্ছে, আবার দিলীপ দাকে দেখলাম বলছে না তিনি থাকছেন। আমার ধারণা জগদীপ ধনখড় দিলীপ বাবুর পর সভাপতি হতে চাইছেন রাজ্যের, সেটাই এবার খোলাখুলি ভাবে বলতে গিয়েছেন। পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, খরচ কমাতে বিকল্প জ্বালানির ভাবনা। পরিবহন দপ্তরের সিদ্ধান্ত, নিগমের ডিজেল চালিত সব বাসই সিএনজি চালিত বাসে বদলে ফেলা হবে। সব সরকারি বাস ডিপোয়ে তৈরি হবে সিএনজি স্টেশন। একই পদক্ষেপ নিতে পরামর্শ বেসরকারি বাস সংগঠনগুলিকেও। ডিজেলের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে আগামী দিনে সিএনজি ভরসা, আর এই বিকল্প ব্যবস্থাকে আগামী দিনে কিভাবে রূপায়িত করা যায় সেই বিষয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন নিগম। সোমবারই কলকাতায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে দুটি সিএনজি বাস। পরিবহন দপ্তরের কসবা অফিসে বাস দুটির উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। পরিবহন দপ্তর সূত্রে খবর, আপাতত 5টি ডিজেল বাসকে সিএনজিতে বদলানো হচ্ছে। একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য পরিবহন নিগমের 700 বাস রয়েছে। ধাপে ধাপে সব ডিজেল বাসকেই সিএনজি চালিত বাসে বদলে ফেলা হবে। পরিবহন দপ্তর বলছে, সিএনজি চালিত বাসে পরিণত করতে খরচ বাস পিছু 4.5 থেকে 6 লক্ষ টাকা। পরিবেশ বান্ধব সিএনজির খরচ 30% কম। সিএনজিতে 1 কিলোমিটার যেতে খরচ 13 থেকে 16 টাকা। ডিজেল বাসে 36 থেকে 40 টাকা। সিএনজি চালিত বাসের ন্যূনতম ভাড়া অনেকটাই কমার সম্ভাবনা। 700 বাস সেগুলো আমরা সিএনজিতে কনভার্ট করে দেবো। সিএনজি ন্যাচারালি আসলে আমাদের হাফ অফ দি কস্ট হয়ে যাবে। পেট্রোলের যা ডিজেলের যা কস্ট তার ঠিক অর্ধেক হয়ে যাবে। বেসরকারি বাস সংগঠনগুলিকেও সিএনজি বাস নামানোর পরামর্শ দিচ্ছে সরকার। এমনিই আমরা গাড়ি চালাতে পাচ্ছি না, তাহলে এই কনভার্ট করতে গেলে যে টাকাটা আসবে দরকার, সেই টাকাটা এই মুহূর্তে কে দেবে আমাদের? এবং এই কনভার্ট করার জন্য যে অর্থ দরকার, সেই অর্থনৈতিক বিষয়টাও রাজ্য সরকারকে অবশ্যই ভাবতে হবে। সিএনজি ভবিষ্যৎ মানছে পরিবহন দপ্তর। সিএনজি বাস কবে চালু হয় তারই এখন অপেক্ষা। ক্যামেরায় অসিত দাস ও শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। বিশ্ব উষ্ণায়নের রোষে পৃথিবী, ঝলসাচ্ছে কলকাতাও। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে 70 বছরে মহানগরীর তাপমাত্রা বেড়েছে 2.6 ডিগ্রি সেলসিয়াস, গোটা বিশ্বে যা রেকর্ড।
বিশ্ব উষ্ণায়নে বিপদ বাড়ছে পৃথিবীর, দুনিয়া জুড়ে ক্রমেই বাড়ছে তাপমাত্রা, গরম হচ্ছে কলকাতাও। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা আইপিসিসির রিপোর্ট অনুযায়ী 1950 থেকে 2018 সালের মধ্যে কলকাতার গড় তাপমাত্রা বেড়েছে 2.6 ডিগ্রি সেলসিয়াস, গোটা বিশ্বে যার রেকর্ড। কলকাতার পরে ইরানের তেহরান এবং রাশিয়ার মস্কো, ধারে কাছে নেই বাংলাদেশ বা পাকিস্তানের মতো পড়শি দেশের শহরগুলি। মূলত কারণ হিসাবে যে গ্রিনহাউস গ্যাস তার এমিশন বাড়ছে, পলিউশন শহরবাসীদের ক্ষেত্রে একটা ফ্যাক্টর। যে বিপদ সংকেতটা এবারের আইপিসিসি রিপোর্টে আছে সেটা কিন্তু খুব সুখকর নয়। এই সিলেবারের টেম্পারেচার বাড়ার সাথে সাথেই কিন্তু এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ারে নানা ধরনের ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। হয়তো দেখা যাবে যে সামান্য একটা চেঞ্জের জন্যই কলকাতাতে জল ঢুকে পড়ছে, জল বেরোনোর রাস্তা থাকে না, এই রকম হতে পারে। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব রুখতে আলাপ আলোচনা চলছে গত কয়েক দশক ধরেই, কিন্তু কাজের কাজ যে হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাষ্ট্রপুঞ্জের সদ্য প্রকাশিত রিপোর্ট কোড রেড ফর হিউম্যানিটি। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে বিশ্বে এই পরিস্থিতির জন্য দায়ী মানুষই, 21 শতকেই এর ফল ভুগতে হবে। বিশ্ব উষ্ণায়ন যে পথে এগোচ্ছে তাতে আগামী দিনে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার একটা আভাস দেওয়া হয়েছে দ্য অথরিটেটিভ ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি রিপোর্টে। বিশেষজ্ঞদের অনুমান ছিল 2030 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা বাড়তে পারে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি। বাস্তব ছবি হলো গত 6 বছরেই তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি। বিশ্বের অন্য অংশের তুলনায় আরব সাগর ও বঙ্গোপসাগরে তাপমাত্রা বেশি বাড়ছে, বেশি গতিতে বাড়ছে সমুদ্রের জলস্তরও। ফলে উপকূল এলাকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কা। হিমালয়ে বরফের চাদর ক্রমেই ছোট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এর জেরেই হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ঘন ঘন বন্যা ও ধসের প্রকোপ বাড়ছে। উষ্ণায়নের ফলেই প্রাকৃতিক বিপর্যয় আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা ভবিষ্যতে আমফান, যশের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় বছর বছর এলে অবাক হওয়ার কিছুই নেই। নিউজ 18 বাংলা।